এই শোন 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 শোন, দেখ আমরা কত লাকি, দেখ আর কিছুক্ষণের মধ্যে আমরা তারা খসা দেখবো, আর তাও সেটা একদম লাইভ। এরকম প্রথমবারই হচ্ছে গাইস, জীবনে এরকম ঘটনা দ্বিতীয়বার দেখতে পাবি না। এই দেখ, আমেরিকাতেও শুরু হয়ে গেছে তারা খসা। আরে এবার ইংল্যান্ডের আকাশেও দেখা যাচ্ছে। পরবর্তী নম্বর আমাদের দেশ ইন্ডিয়ার। বন্ধুরা তৈরি হয়ে যাও আকাশে প্রকৃতির আতশবাজির খেলা দেখার জন্য। ওই দেখ শুরু হয়ে গেছে। ওয়াও, এটা আমার জীবনের সব থেকে সুন্দর রাত। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এই গাইস, ওদিকে দেখ, আকাশ থেকে কিছু একটা পড়ছে। এটা হয়তো কোনো উল্কার অংশ নয় তো? ওই দেখ ওইখানে পড়েছে, চল গিয়ে দেখি। চল, চল। এটা কি? লাশের অবস্থা তো খুবই খারাপ, হাড়গোড় সমস্ত একদম গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু এরকম তো তখনই হতে পারে যখন কেউ অনেক উপর থেকে নিচে পড়ে। কিন্তু স্যার এখানে তো কোনো বিল্ডিং নেই, চারিদিকে শুধু খোলা মাঠ। মনে হচ্ছে এটা ওপর থেকে পড়েছে শ্রেয়া, না হলে এর অবস্থা এতটা খারাপ হতো না। কখন হয়েছে, কটার সময়? রাত প্রায় 3:15-র সময়। আমরা রাতে তারা খসা দেখছিলাম, তখনই হঠাৎ করে উপর থেকে কিছু একটা আর পড়লো। আমাদের মনে হয়েছিল সেটারই কোনো অংশ, কিন্তু কাছে এসে দেখলাম সেটা লাশ। সেরিল, বডিটা যখন ওপর থেকে পড়ছিল তখন আগুনও জ্বলছিল না। আচ্ছা, এই কেসটা একটু বেশি পেঁচালো মনে হচ্ছে। দেখি ডক্টর সালুকে কি বলেন লাশটা দেখে। চলো। আরে সালুকে স্যার, কিছু জানতে পারলেন? হ্যাঁ, আপাতত এই লোকটির বয়স জানতে পেরেছি। আর সেটা নিশ্চয়ই ডক্টর সারিকাই বের করেছে। আমি জানতে পেরেছি। আপনি করেছেন? আগে হ্যাঁ, কোনো সন্দেহ আছে? না না, সন্দেহের কি আছে, আপনি জানতে পেরেছেন মানে ঠিকই হবে। আচ্ছা, কি 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 জানতে পেরেছেন আপনি? জানতে পেরেছি যে এই লোকটার বয়স 120 বছর। কি 120 বছরের একজন বয়স্ক মানুষ অত উপর থেকে পড়ে মরে গেল? কেন, কোথাও লেখা আছে নাকি যে 120 বছরের লোক ওপর থেকে পড়তে পারবে না? আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? তুমি একটা কাজ করো, তুমি সারিকার থেকে কনফার্ম করে নাও, বলে দাও একে। হ্যাঁ অভিজিৎ, এনার এক্সট্রা স্ক্যান দেখে নাও। দেখে নাও। এই দেখো, এর হাড় খুব দুর্বল হয়ে গিয়েছিল, যেটা বয়সের সঙ্গে হয় আর কি। আর টিস্যুতে হওয়া ক্ষতির পরিমাণ দেখে এটা আমরা আন্দাজ করেছি যে এর বয়স কমপক্ষে 120 বছরের মতো হবে। আচ্ছা, এমনিতে কত উঁচু থেকে পড়েছিলেন উনি? আপাতত এটা বলা মুশকিল। স্যার হতে পারে এই লোকটাকে কোনো উড়োজাহাজ থেকে ফেলা হয়েছে। স্যার ওই কেসটা মনে আছে আপনার, যেবার একটা লাশকে হেলিকপ্টার থেকে ফেলা হয়েছিল? বা স্যার হতে পারে হট এয়ার বেলুন থেকে, কিংবা হয়তো উনি স্কাই ডাইভিং করছিলেন। আরে কি সব ভুলভাল বলছো তোমরা? 120 বছরের একজন লোক স্কাই ডাইভিং করবে, হট এয়ার বেলুন থেকে পড়বে? আর এমনিতেও আমরা ওখানে কোনো প্যারাশুট খুঁজেও পাইনি। হ্যালো, জ্বলন্ত কিছু সমুদ্রে পড়েছে, ঘটনাস্থলের একদম কাছেই। ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি।
স্যার কিছু জানা গেল কি পড়েছিল সমুদ্রে? না স্যার, সমুদ্রে কি পড়েছে এখনো পর্যন্ত জানাই যায়নি। আচ্ছা, প্রথমে কে দেখেছিল জিনিসটাকে সমুদ্রে পড়তে? শঙ্কর, ও বলছিল যে সমুদ্রে যখন অদ্ভুত জিনিসটা পড়ে সেটা বোমের মতো ফেটে যায় আর তার থেকে আগুনের ফুলকিও ওঠে। স্যার হতে পারে এটা কোনো বোম, হয়তো কেউ এটা ফেলেছে। না না সচিন, কেউ সমুদ্রে বোম কেন ফেলতে যাবে? ব্যাপারটা নিশ্চয়ই অন্য কিছু। আমার মনে হয় এইটার ওই লাশের সঙ্গে কোনো রিলেশন আছে। শঙ্কর কোথায়? স্যার ওই যে দাঁড়িয়ে আছে। তুমি শঙ্কর নাকি? হ্যাঁ, আমি শঙ্কর। আমরা সিআইডি থেকে আসছি। এক্স্যাক্টলি কি হয়েছিল? তখন প্রায় রাত 3টে বাজে। আমার বউ ভীষণ জোরে জোরে নাক ডাকছিল, তার জন্য আমার ঘুম আসছিল না। কি? আপনার স্ত্রীও রাত্রে নাক ডাকে? রেডি, প্লিজ নিজের বউয়ের কথা এখানে শুরু করো না। হ্যাঁ, কি বলছিলে জানো? আর ঘুম আসছিল না বলে আমি একটু বাইরে ঘুরতে বেরোলাম। তারপর হঠাৎ আমি দেখি কোনো বড় জিনিস জোরে ঝপাত করে সমুদ্রে পড়লো। খুব জোরে বিস্ফোরণ হলো, যেন কেউ আগুনের গোলা সমুদ্রে ফেললো। স্যার, আমার মনে হচ্ছে যে মহাকাশ থেকে কোনো একটা স্পেসশিপ এসে পড়েছে সমুদ্রে। আর ওই যে 120 বছরের বুড়োটা, সেও দেখবে নিশ্চয়ই ওইখান থেকেই পড়েছে, ফ্লাইং সসার থেকে। রেডি, আমি কি বললাম তোমায় একটু আগে? কিছুক্ষণের জন্য চুপ করে থাকো, বুঝেছো? সরি। হ্যাঁ বলো। আমি সমুদ্রের কাছে এলাম, দেখতে গেলাম হয়েছেটা কি। তখন দূরে একটা মানুষের ছায়া দেখতে পেলাম। লোকের ছায়া? আচ্ছা, তুমি ওর মুখটা দেখেছিলে? না স্যার, ভীষণ অন্ধকার ছিল, শুধু ছায়াই দেখতে পেয়েছি। লোকটা সমুদ্র থেকে উঠে এলো আর সোজা ওইদিকে হাঁটতে লাগলো। তারপরে কি হলো? আমি লোকটাকে ফলো করলাম, কারণ সন্দেহ হলো। কিন্তু লোকটা রাস্তায় উঠে একটা গাড়ি করে চলে গেল। গাড়ির নাম্বারটা কি আপনি দেখেছিলেন? না স্যার, নাম্বারটা তো দেখিনি, কিন্তু হ্যাঁ, গাড়ির রংটা সিলভার কালারের ছিল। ও কি গাড়ি চাবি দিয়ে খুলেছিল নাকি? না স্যার, গাড়িটা ওর ছিল না, কারণ লোকটা অনেক কষ্ট করে গাড়ির দরজাটা খুলেছিল। স্যার, তাহলে তো গাড়িটা চুরিরই হবে। থ্যাংক ইউ। এখন এটাই খোঁজ করতে হবে যে শহরে কোনো সিলভার কালারের গাড়ি চুরি হয়েছে কিনা, আর তার নাম্বারই বাকি। স্যার, স্যার স্পেকট্রোমিটার টেস্টের রিপোর্ট এসে গেছে। দেখুন আমরা লাশের কাপড় থেকে কি পেয়েছি। দেখি কি পেয়েছো। হোয়াট? রকেট ফুয়েল? হ্যাঁ স্যার। আরে সারিকা, রকেট ফুয়েল তো রকেটটাকে স্পেসে পাঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্যার হয়তো এই লোকটা রকেটের মধ্যেই ছিল। আরে না, রকেটে থাকলেই বাকি। রকেটে থাকলেও এর পোশাকের মধ্যে রকেট ফুয়েল কি করে আসবে? ইটস নট পসিবল। না না, এটা আরো অন্য কোনো ব্যাপার। কি? ও মাই গড, ও মাই গড, এটা কি করে সম্ভব? কি হয়েছে স্যার? এটা আমি কি করলাম? এবার দেখবে ওই প্রদ্যুমান, ও আমাকে নিয়ে মজা করবে, আমার সঙ্গে রেগে মেগে কথা বলবে। এই ভুলটা আমি কি করে করলাম? ভুল? কি ভুল করেছেন স্যার? স্যার, হ্যাঁ নিখিল, ওই সমুদ্রে যে বিশেষ জিনিসটা পড়েছিল তার কি খবর? স্যার এখনো পর্যন্ত কিছু খোঁজ পাইনি, কিন্তু তদন্ত চলছে। স্যার সমুদ্রের ওই অংশটা খুবই গভীর এবং বিপজ্জনক, তাই ওখানে ডুবুরিদের কাজ করতে একটু সমস্যা হচ্ছে। বস, এখন তো আরো সমস্যার মুখোমুখি হতে হবে। আরো সমস্যা মানে? আপনি ঠিক কি বলতে চাইছেন? মানেটা এই অভিজিৎ যে আমার বড় ভুল হয়ে গেছে। ভুল? কি এমন ভুল করেছেন আপনি ডক্টর? দয়া যদি প্রদ্যুমন প্রমিস করে যে আমার উপর রাগ করবে না, তাহলে আমি বলতে পারি। আরে না না, আমি তাতে রাগ করব কেন? আমি বরং মিষ্টি বিলাবো, কারণ দ্য ইন্টেলিজেন্ট অ্যান্ড জিনিয়াস ডক্টর সালুকে জীবনে প্রথম তার ভুল স্বীকার করলো। এবার বলুন ডাক্তার, কি ভুল করেছেন আপনি? ভুল আমার এইটা হয়েছে যে ওই লোকটির বয়স 120 বছর নয়। কি কি 120 বছরের নয়? না। তাহলে বয়স কত হবে? এই ধরো 50 বছর। কি? সালুকে তুমি 50 বছরের লোককে 120 বছর বানিয়ে দিয়েছো? এত বড় ভুল করেছো তুমি? আরে ভাই, ও শরীরের হাড়গুলো বলছিল যে ওর বয়স 120 বছরই হওয়া উচিত, কিন্তু স্পেকট্রোমিটার টেস্টে ওর পোশাক থেকে পাওয়া রকেট ফুয়েল থেকে জানা গেল যে এই লোকটি 4-5 মাস ধরে স্পেসে ছিল। আচ্ছা, ওর পোশাকে কি রকেট ফুয়েল পাওয়া গেছে? হ্যাঁ, আর স্পেসে হাড়ের ডেনসিটি 4-5% করে কমতে থাকে। তার মানে ওই লাশটা মহাকাশ থেকেই পড়েছে? না ফ্রেডি, লাশ স্পেস থেকে পড়লে
পুড়ে যেত, পৃথিবীতে পৌঁছানোর আগেই ছিন্ন ভিন্ন হয়ে যেত, কিন্তু এমনটা হয়নি। তার মানে এই লাশটা কোনো স্পেস ক্রাফট থেকে পড়েছিল যখন ওটা পৃথিবীতে ফেরত আসছিল। কিন্তু দয়া, আমাদের দেশ থেকে তো কোনো স্পেসক্রাফট মানুষকে নিয়ে তো মহাকাশে যায়নি। তাহলে অভিজিৎ, আমাদের খোঁজ নিতে হবে লোকটা এমন কে, আর এই লোকটা পড়লোই যদি কোথা থেকে কিভাবে পড়লো। আর এটা তো আমাদের স্পেস এজেন্সি বলতে পারবে। হ্যালো স্যার, আমি এখানকার ডেপুটি ডাইরেক্টর, আমার নাম হরিশ। বলুন। হরিশ বাবু, আমরা এখানে এমন একটা লোকের খোঁজ করতে এসেছি যে খুন হয়েছে, কিন্তু সে মহাকাশে 4-5 মাস ছিল। আপনি নিশ্চয়ই এটা বলতে পারবেন যে আমাদের দেশ থেকে কাদের কাদের মহাকাশে পাঠানো হয়েছিল? ইয়েস স্যার, ইনফরমেশন তো আছেই, কিন্তু এই ব্যাপারে কাউকে জানানোর পারমিশন আমার নেই, এমনকি সেটা সিআইডি কেউ নয়। মনে হচ্ছে আপনি এ কথাটার গুরুত্ব বুঝতে পারছেন না। একটা লোক খুন হয়েছে, খুন। এমন একজন লোক যে হয়তো আপনার সহকর্মী ছিল, আপনার সঙ্গে ওঠা বসা করতো, হাসতো খেলতো, আর এই জন্য আমরা জানতে চাইছি যে আপনার সহকর্মী নিখোঁজ হয়েছিল কি না। স্যার, এ যেই হোক না কেন আমাদের সঙ্গী হতেই পারে না, কারণ এখনো পর্যন্ত আমাদের দেশের কোনো স্পেস ক্রাফট অ্যাস্ট্রোনট নিয়ে মহাকাশে যায়নি। এমনও তো হতে পারে যে কেউ লুকিয়ে চুরিয়ে গেছে মহাকাশে। না স্যার, স্পেস কোনো সাধারণ জায়গা নয়। আমাদের না জানিয়ে ওখানে যাওয়া এটা অসম্ভব, ইম্পসিবল। আচ্ছা, আপনাদের স্টাফেদের মধ্যে এমন কেউ আছে যে আজকে কাজে আসেনি? স্যার, বিশাল স্যার আজকে কাজে আসেননি। বিশাল আজ কাজে আসেনি? আচ্ছা আচ্ছা, বিশাল কোনোদিন মহাকাশে গিয়েছিল? হ্যাঁ স্যার, বিশাল স্যার অনেকদিন আগে মহাকাশে গেছিলেন, কিন্তু অন্য কোনো দেশের হয়ে। অ্যাকচুয়ালি স্যার, ও আমাদের এখানকার হেড ইঞ্জিনিয়ার। এখানকার যে কোনো প্রজেক্ট ওর হাত দিয়ে শুরু হয়। 3 বছর আগে 5 মাসের জন্য মহাকাশে গিয়েছিল, জয়েন্ট নেশন স্পেস প্রোগ্রামের জন্য। আচ্ছা, গিয়েছিলেন। অভিজিৎ, শালুকেও তো এই কথাই বলেছিল যে ওই লোকটা 4-5 মাস মহাকাশে ছিল। হ্যাঁ স্যার, বিশাল স্যার আমাদের মহাকাশে যাওয়ার ট্রেনিং দিচ্ছিলেন। আর আচ্ছা, বিশালের হাইট 5 ফুট 7 ইঞ্চি ছিল আগে। হ্যাঁ, তার মানে তো স্যার যা লাশ পাওয়া গেছে সে বিশালই হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। না না হরিশ বাবু, যতক্ষণ না ডিএনএ ম্যাচ করছে ততক্ষণ আমরা বলতে পারি না যে ওটা বিশালের লাশ। কিন্তু আমাদের বিশালের মেডিকেল ডিটেলসটা চাই, আর বিশালের বাড়ির ঠিকানাটাও। নিশ্চয়ই। শুনুন, এটা বিশালের বাড়ি তো? হ্যাঁ, বাড়ি তো বিশাল সাহেবেরই, কিন্তু উনি তো এখন বাড়ি নেই। হ্যাঁ, সেটা তো আমরা জানি, কিন্তু বিশালের বাড়ির লোকজন বা ওর পরিবারের কেউ, কোনো বন্ধু টন্ধু আশেপাশে কেউ থাকে? আগে বিশাল সাহেবের স্ত্রী অদিতি তীর্থে গেছেন। আপনারা? আমরা সিআইডি অফিসার। সিআইডি? হ্যাঁ। বলুন, কি ব্যাপার? আপনি কে? আপনার নাম কি? আগে আমার নাম বিরজু। আচ্ছা, দেখো বিরজু, আমরা একটা লাশ পেয়েছি। লাশ? আর আমরা সন্দেহ করছি যে ওই লাশটা বিশালের লাশ। এটা কি করে সম্ভব? বিশাল বাবু মরতে পারেন না। দেখুন, আপনি নিজেকে সামলান। আপাতত সন্দেহ করছি যে এই লাশটা বিশাল বাবুর। হতে পারে যে এই লাশটা অন্য কারোর। ভগবান করুক ওই লাশটা যেন বিশাল বাবু না আচ্ছা, বলো তো কখন শেষবারের মতো তুমি দেখেছিলে বিশালকে? গতকাল সকালবেলা যখন আমি কাজে এসেছিলাম, বিশাল বাবু আমাকে বাইরে থেকে ছুটি দিয়ে দিয়েছিলেন। ঘরের বাইরে থেকে ছুটি দিয়েছিল? কেন? কিসের জন্য? আগে সেটা জানি না। আগে এরকম আগে কোনোদিন হয়নি। আমি বিশাল বাবুকে বললাম যে আমি বাড়ি পরিষ্কার করে দিচ্ছি, ঝাড়পাট দিয়ে তারপরে আমি চলে যাচ্ছি, কিন্তু উনি আমাকে ঘরে ঢুকতেই দিলেন না। আপনাকে উনি ঘরে ঢুকতেই দেয়নি? আগে হ্যাঁ, ওনার ব্যাপার কেমন অন্যরকম ছিল। উনি যখন অদিতি মেম সাহেবের তীর্থে যাওয়ার কথাটা বললো, আমার কেমন অদ্ভুত লেগেছিল, আমার বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু কেন? কারণ অদিতি ম্যাডাম এরকম হঠাৎ কোথাও যান না। যদি উনি শহরের বাইরে কোথাও যান তাহলে অনেক আগে থেকে তার গোছগাছ শুরু করেন। আচ্ছা, তোমার সাহেব ঘরে ঢুকতে বারণ করেছিল। আচ্ছা বিরজু, আমরা ঘরের ভেতরটা একটু দেখতে চাই। তোমার কাছে তোর বাড়ির চাবি আছেই। আগে হ্যাঁ, আমরা এটা দেখতে চাই যে এমন কি কারণ ছিল যে সাহেব তোমাকে ঘরে ঢুকতে বারণ করেছিল। আগে আমি এক্ষুনি খুলে দিচ্ছি। আসুন সাহেব। সচিন, ঘরটাকে খুব ভালো করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার।
এই কাগজের টুকরোগুলোতে কিছু হালকা হালকা লেখা দেখতে পাচ্ছি। স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, জুতোর ছাপ ওই জানলা দিয়ে বাড়ির ভেতরে এসছে। ওর জুতোর ছাপ এই পেপারের ওপরও আছে স্যার। সচিন, ঘরে ঢুকে তো মনে হচ্ছে না যে এই ঘরে কোনো চুরি হয়েছে, কিন্তু যে লোক এই ঘরের জানলা দিয়ে ঢুকেছে হয়তো সে এই বাড়ির লোক বা এমন কোন লোক যে এই বাড়ির ব্যাপারে এবং বাড়ির লোকের ব্যাপারে সমস্তটাই জানতো আর কোনো বিশেষ উদ্দেশ্যেই এই বাড়িতে ঢুকেছিল, কোনো বিশেষ উদ্দেশ্যে। দয়া, ওই যে গাড়িটা চুরি হয়েছিল সেই ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার, বিভিন্ন জায়গায় পুলিশ চেকিং করছে, খুব শিগগিরই গাড়িটা পাওয়া যাবে। শালুখে, তুমি এখানে কি করছো? আসলে আবার মনে হয় কোনো ভুল করেছো। আরে প্রদ্যুমন, তুমি কখনো শুধরাবে না নাকি? আরে না, কোনো মজা নয়। ঠিক আছে, এবার থেকে তুমি এমন একজন লোক দিয়ে কাজ করাও যে জীবনে কোনোদিন ভুল করেনি। আমি যাচ্ছি, বাই। আরে ডক্টর ডক্টর সারিকা, কি? আমি বলতে চাইছি যে স্যার, সারিকা কিন্তু খুব একা হয়ে যাবে যদি আপনি চলে যান। আচ্ছা, তার মানে তোমার চিন্তা হচ্ছে সারিকাকে নিয়ে, শালুখেকে নিয়ে নয়, তাই না? ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, বাই। বন্ধু, যে কথাটা শুনতে এসেছিলাম সেটা তো বলে যাও। ওটা তুমি এর ডাক্তার সারিকাকে জিজ্ঞেস করে নিও। আমি যাচ্ছি, বাই। আচ্ছা ঠিক আছে, বাই। 1 মিনিটের মধ্যে আবার ফিরে আসবে। হ্যাঁ দয়া, দেখেছো, আমি না শুধুমাত্র তোমার জন্য ফিরে এলাম। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি জানি যে শুধুমাত্র তুমি আছো যে আমাকে ভালো করে বোঝো। বাকি এইসব লোক তো আমার চাকরি খাওয়ার জন্য বসে আছে। ডক্টর, আসলে আমি না, কিছু বলার দরকার নেই। আমি তোমাকে খুব ভালো করে চিনি দয়া, আর এতদিন আমি এই লোকগুলোকে হাড়ে হাড়ে চিনে গেছি। আচ্ছা দয়া, যে কথাটা তোমাকে বলতে এসেছি সে কথাটা জেনে নাও। ডক্টর, দেখো দয়া, যে লাশটা তোমরা পেয়েছিলে না, ওর ডিএনএ ম্যাচ করে গেছে, আর ওই লাশটা বিশালের। কি? বিশালের? তাহলে আমাদের সন্দেহ ঠিক? একদম ঠিক। আর যে জুতোর চিহ্নটা তোমরা ওর বাড়ি থেকে পেয়েছিলে, সেটা এমন একজন লোকের যে এক পায়ে বেশি ভর দিয়ে হাঁটে। এটা কি করে আপনি জানতে পারলেন স্যার? দেখো, যখন কোনো লোক খুঁড়িয়ে চলে না, তখন একটা পায়ের উপর চাপ বেশি পড়ে আর অন্য পাটায় চাপ কম পড়ে, তাই দুটো পায়ে দু রকমের ছাপ পড়ে। বাহ ডক্টর সালুকে, বাহ, কি অসম্ভব ভালো অবজারভেশন আপনার। থ্যাংক ইউ, খুব খুশি হয়েছে। আচ্ছা সালুকে, ওই যে কাগজের টুকরো পেয়েছিলাম বিশালের বাড়ি থেকে, যাতে কিছু লেখা ছিল, সেটা কি? ওটা এইটা ছিল। যদি তুমি মুখ খুলেছো তাহলে তোমার প্রাণ নিয়ে নেব। বিশালকে হুমকি? মনে হচ্ছে স্যার বিশাল কিছু জানতে পেরে গিয়েছিল, আর সেটারই মূল্য ওকে চোকাতে হয় নিজের প্রাণ দিয়ে। স্যার, এই খুনি অবশ্যই এই স্পেস এজেন্সিরই কেউ হবে স্যার, আর না হলে আশেপাশের কেউ হবে। না হলে স্পেসক্রাফট বা উড়োজাহাজ থেকে ওকে নিচে ফেলে দেওয়াটা মুশকিলের কাজ স্যার। একদম ঠিক বলেছো বস। শালুকের সূত্রে ঝুলি এখনো খালি হয়নি, আরো কিছু বাকি আছে নাকি? হ্যাঁ, এমন একটা জিনিস যা তোমাদের খুনির একদম কাছে পৌঁছে দেবে। তো বলে দিন না ডক্টর সালুকে। দেখো দাদা, এই লেখাটাকে মন দিয়ে দেখো। এই লোকটি লেখাটা ক্যাপিটাল লেটার্সে লিখেছে, যাতে নিজের হাতের লেখা লুকাতে পারে। কিন্তু এটাকে মন দিয়ে দেখো, এই লেটারগুলো কোথাও কোথাও টেরা বেঁকা আছে, দুর্বল লেখা। আমার মনে হয় এই লোকটির হাত কাঁপছিল যখন লিখছিল। অদ্ভুত ব্যাপার স্যার, হুমকি দিয়ে চিঠি লিখছে, আবার লেখার সময় হাতও কাঁপছে। ভয় পেয়েছিল নাকি? একদম ঠিক ফ্রেডি, ভয়ের কারণে। আসলে এর হাতের কোনো সমস্যা ছিল, নিউরোটিক প্রবলেম। যখন এ ভয় পেত তখন ওই লোকটির হাত কাঁপতো। যখন নোটটি লিখছিল তখন ভয় পেয়েছিল, তাই হাত কাঁপছিল, তাই লেখাগুলো এরম টেরা বেঁকা। হাতের সমস্যা? বিশাল স্যার অনেকদিন আগে মহাকাশে গেছিলেন, কিন্তু অন্য কোনো দেশের হয়ে। স্যার, ওই ঘটোৎকচ বিশালের অ্যাসিস্ট্যান্ট,
বিশাল মহাকাশে যাওয়ার জন্য কয়েকজনকে ট্রেনিং দিচ্ছিল। এই ঘটোৎকচ তাদের মধ্যে ছিল। কিন্তু অভিজিৎ, মহাকাশে যাওয়ার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির খুব দরকার। ফিট হতে হবে, শক্তপোক্ত হতে হবে। ওই ঘটোৎকচকে কেন সিলেক্ট করেছিল? ওর হাতে তো প্রবলেম ছিল। আর ঘটোৎকচের এই দুর্বলতার ব্যাপারে বিশাল জানতে পেরেছিল, আর সেই জন্যই বোধহয় ঘটোৎকচ বিশালকে ওর মুখ বন্ধ রাখার জন্য ওকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। এটা হতে পারে দয়া। হ্যাঁ রজত, কি? দেখো, সমস্ত পুলিশ স্টেশনে জানিয়ে দাও, ওর ফটো পাঠিয়ে দাও, প্রত্যেকটা জায়গায় নজরদারি রাখো। ওকে? কি হয়েছে স্যার, এই বিশালের স্ত্রী অদিতি, এ কোনো তীর্থযাত্রাতে যায়নি স্যার। ও কোনো বাস, ট্রেন আর ফ্লাইটের টিকিট বুক করেনি। ও স্যার উধাও। অদিতি উধাও? উধাও হয়েছে অদিতি? তাহলে ও গেল কোথায়? আর বিশালকে কে মেরেছে আর কেন মেরেছে? এই সব প্রশ্নের উত্তর তো এখন ঘটোৎকচই দেবে। ঘটোৎকচ। স্যার, এই হলো ওর বাড়ি স্যার। দরজাটা তো খুলছেই না। পিছন থেকে একটা আওয়াজ এলো না? হ্যাঁ, ধরো ওকে! সিআইডি থেকে পালাচ্ছিলি? না, কোথায় পালাচ্ছিলি? আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? তাহলে পালাচ্ছিস কেন? আমি জানতাম স্যার যে আপনারা আমাকেই সন্দেহ করবেন। আপনারা আমাকে সন্দেহ করবেন? সন্দেহ করবে না তো কি তোকে পুজো করবে? হ্যাঁ, তুই তো বিশালকে চিঠি দিয়েছিলিস হুমকি দিয়ে, যদি তুমি মুখ খোলো তোমার প্রাণ নিয়ে নেব। পাঠিয়েছিলিস কি না বল? হ্যাঁ স্যার, ওই চিঠিটা আমিই লিখেছিলাম স্যার। ওটা আমি ভুল করে ফেলেছিলাম স্যার, যেটা আমি রাগের মাথায় করে ফেলেছিলাম। আমি বিশাল স্যারকে মারিনি স্যার। এরকম গল্প আমরা অনেক শুনেছি, বুঝেছিস? আমি সত্যি বলছি স্যার, আমি তো 3 দিন আগে বিশাল স্যারের বাড়িতে গেছিলাম ওনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তুমি তুমি কেন এসেছো এখানে? দেখুন স্যার, আমি আপনার কাছে ওই চিঠির জন্য ক্ষমা চাইতে এসেছি। সেদিন আমি মদের নেশায় ছিলাম। আর মদের নেশাতেই সব সময় সত্যি কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। দেখুন, আপনি এরকম কথা বলবেন না। আপনি শুধু আমার বন্ধু নন, আমার পথপ্রদর্শকও বটে। যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি নিজের চোখেই ছোট হয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে মাফ করেছি। দেখে মনে হচ্ছে আপনার কিছু সমস্যা হয়েছে। সমস্যা? না, কই, আমি সমস্যায় নেই তো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আপনি যেমন বলবেন আমি তেমনই করব, কিন্তু আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি করবেন না। অদিতি কিডন্যাপ হয়ে গেছে, আর কিডন্যাপাররা অদিতির যেন ক্ষতি না করতে পারে সেই জন্য বিশাল এই গল্পটা ফেলেছে যে অদিতি তীর্থযাত্রায় গেছে। দয়ার ফোন? হ্যাঁ দয়া। আচ্ছা, চুরি হওয়া গাড়ির খোঁজ পেয়েছো? এক্সিলেন্ট। খুনি সমুদ্রের ধার থেকে এই গাড়িতেই এখানে এসেছিল, আর তারপর গাড়িটাকে এইখানে ফেলে রেখে অন্য কোনো গাড়িতে করে চলে গেছে। কিন্তু স্যার, গাড়িতে তো কিচ্ছু পেলাম না। আর এই দেখো, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই পোস্টে। নিশ্চয়ই ওই খুনির মুখটা এই ক্যামেরাতে ধরা পড়েছে। নিখিল, একটা কাজ করো, আরটিওতে কন্ট্যাক্ট করো আর এই ক্যামেরার ফুটেজ নিয়ে আসো। স্যার। হ্যালো, কি অদিতিকে পাওয়া গেছে? কোন হসপিটালে আছে ও? হ্যালো স্যার, আমি ইন্সপেক্টর প্রশান্ত। আমি আপনাকে ফোন করেছিলাম। আচ্ছা,
অদিতি এখন কেমন আছে? স্যার ওনার গুলি লেগেছে। গুলি লেগেছে? আগে হ্যাঁ, ওনার অপারেশন হয়েছে, এখন উনি বিপদের বাইরে। কিন্তু অদিতিকে পেলেন কোথায় আপনারা? স্যার আমরা পেট্রোলিং এ ছিলাম। হ্যালো কন্ট্রোল রুম। ইয়েস স্যার, এখানে সবকিছু ঠিক আছে স্যার, ওভার। একদম কথা বলবি না, চুপ কর। আরে রাঘব, দেখো কোনো মহিলাকে জবরদস্তি নিয়ে যাওয়া হচ্ছে। স্যার এটা অদিতি নয় তো, যার ফটো পাঠিয়েছিল সিআইডি খোঁজার জন্য? হতে পারে। চলো 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 তাড়াতাড়ি। ফলো করো। একটা কাজ করো, সাইরেনটা বন্ধ করো, যাতে ওরা বুঝতে না পারে যে আমরা ওদের ধাওয়া করেছি। ওই যে ওই যে ওই যে চুপ করে থাক। ছাড়ো আমাকে, যেতে দাও আমাকে। যে করেই হোক ওদের ধরতে হবে। তাড়াতাড়ি গাড়ি চালাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাও। ছাড়ো না আমাকে। ছেড়ে তো দেবো, ছাড়ো। তার আগে তুমি তোমার উপহারটা তো নিয়ে যাও। কিসের উপহার? হ্যাঁ? উপহার কিসের? আমি দেখাচ্ছি তোমাকে, এই হলো তোমার উপহার। ড্রাইভার জোরে চালাও। আরো তাড়াতাড়ি ড্রাইভার। চলো তাড়াতাড়ি চলো। ও নো, এটা তো অদিতি। এ তো গুলি লেগেছে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। চলো চলো। স্যার ওই গাড়িটাকে আটকানোর আমরা অনেক চেষ্টা করেছিলাম। আমাদের চিন্তা ছিল অদিতি ম্যাডামকে নিয়ে, তাই ওরা আমাদের হাত থেকে পালিয়ে গেল। আপনারা সঠিক কাজ করেছেন। গাড়ির নাম্বার তো নোট করেছেন? না স্যার, ওই গাড়ির নাম্বার প্লেটে মাটি লেগেছিল, তাই আমরা নাম্বারটা অর্ধেকই দেখতে পেয়েছি। গুড জব। থ্যাংক ইউ। আমরা অদিতির সঙ্গে দেখা করি। হ্যাঁ চলো। স্যার। অদিতি এখন কেমন আছো? ভালো আছি। আপনি কে? আমি এসিবির প্রদ্যুমান, সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? আমার স্বামী কোথায়? খুব তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা একটা কথা বলো, এসব কি করে হলো তোমার সাথে? দুদিন আগে যখন আমি বাজার থেকে বাড়ি ফিরছিলাম, কিছু লোক আমাকে গাড়িতে তুলে ওদের সাথে নিয়ে যায়। ওদের মধ্যে কারোর মুখ দেখেছিলেন আপনি? না, ওরা সবাই নিজেদের মুখে মুখোশ পরেছিল। ও, মাস্ক পরেছিল। আচ্ছা কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে, কিছু বলতে পারবে? জানি না, ওরা আমাকে কিছু খাইয়ে অজ্ঞান করে দিয়েছিল আর একটা অন্ধকার ঘরে রেখেছিল। আর ওরা আমায় বিশাল কি কাজ করে সেই ব্যাপারে জিজ্ঞাসা করছিল। বিশালের কাজের ব্যাপারে? তো তুমি কি বললে? আমি ওদেরকে বললাম যে বিশাল তার কাজের ব্যাপারে আমার সাথে কোনো কথাই বলে না, কিন্তু ওরা মনে করলো যে আমি মিথ্যে বলছি। না না অদিতি, দেখো অদিতি, দেখো যারা তোমার সঙ্গে এরকম করেছে না, ওদেরকে আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব, এটা আমি কথা দিচ্ছি। স্যার, আপনারা ওদের ছাড়বেন না? ছাড়বো না। ওরা দেশদ্রোহী। কিছুক্ষণ বাদে ওদের বস ওই ঘরে এলো আর ও আমাকে বলল যে বিশাল আমার থেকে বেশি তার নিজের দেশকে ভালোবাসে। আমি ওকে বললাম যে আমার গর্ব হয় যে বিশাল প্রথমে একজন ভালো নাগরিক, তারপর একজন ভালো স্বামী। একদম ঠিক বলেছো তুমি, ঠিক কথা বলেছো তুমি। আর সত্যি কথা বলবো, আমরাও তোমাকে নিয়ে গর্ব করছি, তুমি যা করেছো সেই কারণে। আচ্ছা বলো, তুমি কি ওদের কারোর মুখ দেখেছো? না স্যার, ও নিজের মুখে মুখোশ পড়েছিল, কিন্তু হ্যাঁ আমি রেগে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করেছিলাম। আচ্ছা, আমি ওই লোকটার গলায় আঁচড়ে দিয়েছিলাম। ওই লোকটার গলায় তুমি আঁচড় দিয়েছো? তাহলে সচিন, নিশ্চয়ই অদিতির নখে ওই লোকটার চামড়ার অংশ থাকবে। ওই লোকটার চামড়ার অংশ থাকবে। হ্যাঁ নিখিল, ট্রাফিক সিগন্যালের ফুটেজ রেডি? হ্যাঁ স্যার, রেডি। চলো দেখি। শিওর।
এটা তো রাতের ফুটেজ, কিছুই দেখা যাচ্ছে না। দিনের ফুটেজ দেখাও। স্যার স্যার এই লোকটা গাড়ির দিকে হেঁটে আসছে দেখছি। নিখিল, পজ করো, রিওয়াইন্ড করো, তারপরে আবার প্লে করো। স্যার আর যে জুতোর চিহ্নটা তোমরা ওর বাড়ি থেকে পেয়েছিলে সেটা এমন একজন লোকের যে এক পায়ে বেশি ভর দিয়ে হাঁটে। আর এক পায়ে ভর দিয়ে হাঁটছে। এ আমাদের খুনি নয় তো? স্যার, কিন্তু এই লোকটা আসলে কে? মুখটা তো দেখাই যাচ্ছে না। জানা যাবে ফেডরিক, এই লোকটা কে জানা যাবে। লাল জুতো যে পড়েছে। নিখিল, রিওয়াইন্ড করো, এবার জুম করো জুতোটার উপর। স্যার এই জুতোটা আমি কোথাও দেখেছি স্যার। দেখেছো? কোথায়? কার জুতো ছিল? স্যার আজ বিশাল স্যার কাজে আসেননি। সমীর, বিশালের অ্যাসিস্ট্যান্ট স্যার। আরও এইভাবেই হাঁটে স্যার। বিশালের অ্যাসিস্ট্যান্ট সমীর। আরে, দরজা তো খোলা দেখছি। মাই গড, রক্ত! সাবধানে থেকো। মনে হচ্ছে এখান থেকে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ওইদিকে। মাই গড, স্যার এটা তো সমীর। সমীর? সমীর, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। সমীর, ভয় পেও না, দেখো আমরা সিআইডি থেকে এসেছি। হ্যালো। তোমার কিচ্ছু হবে না, অ্যাম্বুলেন্সকে ডেকেছি। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, কি বলো বলো। সমীর, সমীর। ওকে, থ্যাংক ইউ স্যার। অ্যাম্বুলেন্স আসছে স্যার। সমীর তো মারা গেল। মাই গড স্যার, আমরা তো ভাবছিলাম যে এই সমীরই অপরাধী, কিন্তু এখানে তো সমীরকেই কেউ মেরে ফেলেছে। সেটাই তো। এই দাবা খেলার খেলোয়াড় তো আসলে অন্য কেউ মনে হচ্ছে। অন্য কেউ। সমীরের বাড়ি থেকে যে ডকুমেন্টসটা পাওয়া গেছিল তার থেকে জানা যায় যে সমীর বিশালের জন্য কাজ করত। ও বিশালের গোয়েন্দা ছিল। সবার সামনে সমীর বিশালের অ্যাসিস্ট্যান্ট, আর আসল কাজ গোয়েন্দাগিরি। এক্স্যাক্টলি। আর বিশাল যখন জানতে পারলো যে স্পেস এজেন্সিতে একজন বেইমান আছে যে ওখানকার গোপন খবরগুলো বাইরে বের করছে, ব্যাস, আর সেগুলো জানার জন্য ও সমীরকে রেখে দিল নিজের কাজে, গোয়েন্দার কাজে। আর সেই জন্যই সমীরও আমাদের কিছু বলেনি। হয়তো বিশালই ওকে কথা বলতে বারণ করেছিল। হ্যাঁ, আর দয়া, বিশাল যখন খুন হয় তখন সমীর তদন্ত করতে ও বিশালের বাড়িতে যায়। আর যখনই খুনি বুঝতে পারে যে সমীর ওকে ধরে ফেলবে, ও সমীরকেও খুন করে দেয়। বস। হ্যাঁ সালুকে, অদিতির নখে তুমি চামড়ার অংশ পেয়েছো? হ্যাঁ পেয়েছি তো, ওর নখের মধ্যে চামড়ার অংশ পেয়েছি। তো যখন আমি বলবো যে ওই চামড়ার ডিএনএ কার ছিল, তোমরা চমকে উঠবে। ডক্টর সালুকে, রিয়েলিটি শো এর উইনারের নাম ডিক্লেয়ার করার মতন সাসপেন্স বাড়াবেন না। নামটা বলুন প্লিজ। বস, ওই লোকটির নাম হলো ডেপুটি ডাইরেক্টর হরিশ। হ্যালো স্যার, আমি এখানকার ডেপুটি ডাইরেক্টর। আমার নাম হরিশ। কি? ডেপুটি ডাইরেক্টর হরিশ? সেই জন্যই তো সমীর মরে যাওয়ার আগে হ হ হ এরকম করছিল। বলো, কি বলতে চাইছো? সমীর বলতে চেয়েছিল হরিশ। ও হরিশের নাম বলতে চাইছিল। ডেপুটি ডাইরেক্টর হরিশ, স্পেস এজেন্সির ডেপুটি ডাইরেক্টর হরিশ। এক্সকিউজ মি স্যার, আপনারা এখানে? হরিশবাবুকে ডাকুন। কোথায় উনি? স্যার, কিছুক্ষণ আগেই তো উনি বেরিয়ে গেছেন। বেরিয়ে গেছেন? কোথায় গেছেন আপনি জানেন? না স্যার, তাড়াহুড়ো করছিলেন তাই কাউকে কিছু বলে যাননি। কোনো ব্যাপার না, আমরা খোঁজ নিয়ে নেব। ওনার গাড়ির নাম্বার দিন। হ্যাঁ। হ্যালো
হ্যাঁ বলছি। কোথায়? সামনের এলাকাতেই? ওকে, ঠিক আছে স্যার। ওর গাড়ি এমআই এলাকাতে দেখা গেছে স্যার। এমআই এলাকাতে? হ্যাঁ স্যার। শ্রেয়া, একটু ম্যাপে দেখো তো এমআই এলাকাতে হরিশ কোথায় যেতে পারে। স্যার স্যার এমআই রোডের আগে তো বর্ডার দেখাচ্ছে, যেটা আমাদের রাজ্যের সীমানা। আর আর এই বর্ডার এমআই এলাকা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। ও, তার মানে এখান থেকে পালিয়ে গিয়ে হরিশ নিজের ডেরা অন্য কোথাও মারতে চায়। আর স্যার টেক অফের জন্য এখানে কাছাকাছি একটা রানওয়ে আর এয়ারফিল্ড আছে। তার মানে স্যার এই শহর থেকে নয়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ধান্দায় আছে স্যার। তাহলে চলো, ওর প্ল্যানের ক্লাইম্যাক্স আজকেই হয়ে যাক। স্যার ওই দেখুন হরিশের গাড়ি ওটা। স্যার গাড়ি তো খালি স্যার, মনে হয় হরিশ পালিয়েছে। মনে হচ্ছে এয়ারফিল্ডের দিকেই গেছে। চলো, লেটস গো। স্যার ওর প্লেন তার কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। স্যার একবার যদি বিদেশ চলে যায়, একে ধরা আরো মুশকিল হয়ে যাবে। কোথাও যেতে দেবো না ওকে। ও নো। স্যার স্যার আমরা কন্ট্রোল টাওয়ার থেকে জানতে পারবো যে এই প্লেনটা কোন দিকে আর কোন দেশের দিকে গেছে। সে তো জানতেই পারি শ্রেয়া, কিন্তু কিন্তু কি স্যার? কেন জানি না, আমার এরকম মনে হচ্ছে যে আমরা এখনো আসল খুনের কাছে পৌঁছতে পারিনি। স্যার এই হরিশ গাড়িটা হলেই ধরে ফেলতাম। না না নিখিল, আসল খুনি এই হরিশ নয়। হরিশ খুনি নয়? তাহলে খুনি কে স্যার? এবার আমিও বুঝতে পারছি এসব কার কাজকর্ম। চলো। তোমরা তোমাদের অন্যায় কাজের সাজা নিশ্চয়ই পাবে। সমস্ত অন্যায় তোমরা করলে আর দোষটা ফেললে আমার কাঁধে। কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু সিআইডি কিছুতেই জানতে পারবে না যে আসল দোষী কে, কারণ আমরা তোর ব্যাংক অ্যাকাউন্টে পুরো 15 কোটি টাকা ডিপোজিট করেছি। 15 কোটি টাকা? হ্যাঁ 15 কোটি টাকা, যাতে ওদের মনে হবে যে তুমি তোমার সততাকে বেঁচে দিয়েছো 15 কোটি টাকার জন্য, আর এখন দেশদ্রোহী হয়ে গেছো। লজ্জা হওয়া উচিত তোমাদের। সেটা তো আমাদের নেই। এবার তুই একটা ভালো ছেলের মতো ওই নতুন প্রজেক্টের সব ইনফরমেশন আমাদের দিয়ে দে। বল। না, কখনো না। টাকার জন্য আমি দেশ বিক্রি করতে পারবো না, কখনো না। দেখ, আমি তোকে শেষবারের মতন বলছি, বলে দে বেঁচে ফিরতে পারবি তুই? না হলে তোমার মৃত্যুর পরে তো এই তথ্য আমরা বের করেই নেব। বেইমানি করে বেঁচে থাকার থেকে দেশপ্রেমী হয়ে মৃত্যুবরণ করা অনেক ভালো, জেনে রাখো। হ্যাঁ, কিন্তু আফসোস, আইন আর দেশবাসীর কাছে তুই সব সময় অপরাধী থাকবি। হবে না এমনটা। কেউ 1 পাউন্ড নড়বি না। গান নিচে, হাত তোল, ওঠ। ব্যাস, অনেক হয়েছে এই নাচ গান, এবার কাজের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ, কাজের কথাও হবে। অদিতি, আমাকে দেখে তোমরা অবাক হওনি? না না, আমি আগেই বুঝতে পেরেছিলাম। বেশি চালাকি দেখাতে গিয়ে তুমি নিজেই নিজের জালে জড়িয়েছো। তোমার মনে আছে তুমি বলেছিলে যে 2 দিন আগে তুমি হরিশের গলায় আঁচড়েছিলে? হ্যাঁ, ওর ওপর ঝাঁপিয়ে পড়ে হামলা করেছিলাম। আচ্ছা, আমি ওই লোকটার গলায় আঁচড়ে দিয়েছিলাম। হ্যাঁ তো, কিন্তু যখন আমরা ওর সাথে দেখা করতে স্পেস এজেন্সিতে গেছিলাম, তখন ওর গলায় কোনো আঁচড়ের দাগই ছিল না। না স্যার, স্পেস কোনো সাধারণ জায়গা নয়। আমাদের না জানিয়ে ওখানে যাওয়া একদম অসম্ভব। আর আমাদের সাথে দেখা হওয়ার পরেই হরিশের গলায় ওই চিহ্নটা করে দেওয়া হয়েছিল, যাতে তুমি আমাদের বিপদে চালিত করতে পারো। স্যার, এই লোকগুলোকে সহজে ছেড়ে দেবেন না। এদের কাছে আমাদের দেশের এমন গোপন তথ্য আছে যেগুলো ওরা টাকার বিনিময়ে বিক্রি করতে চাইছে। নিজের পকেট ভরার জন্য দেশের সুরক্ষাকে বেঁচে দিতে চাইছিলে। এবারে চলো, জেলের হাওয়া খাওয়ার সময় হয়ে গেছে। তোমরা এইভাবে শুনবে না। সিআইডির উপর গুলি চালাচ্ছিস, তোর সাহস তো মন্দ নয়। তুই অনেক খেলা দেখিয়েছিস। বলো,
কেন করেছিলে তুমি এসব? আমি শত্রু দেশের গোয়েন্দা। 8 মাস আগে আমি বিশালকে বিয়ে করি, যাতে ভারতের স্পেস এজেন্সির সিক্রেট আর আগামী প্রজেক্টের তথ্য চুরি করতে পারি। কিন্তু তোমার স্বামী বিশালের তোমার ব্যবহার আর কথাবার্তায় সন্দেহ হয়েছিল, আর তাই সে নিজে তোমার পেছনেই গোয়েন্দা লাগিয়েছিল। বিশালের শুধু এইটুকু সন্দেহ ছিল যে স্পেস এজেন্সিতে কোনো বেইমান আছে, কিন্তু ও এটা জানতো না যে সেই বেইমান ওর নিজের স্ত্রী। আর যখন তুমি ওই গোয়েন্দার ব্যাপারে জানতে পারলে, তখন তুমি ওই গোয়েন্দা সমীরকেই মেরে দিলে আর নিজেই নিজের কিডন্যাপের গল্প ফাঁদলে। কারণ আমার মনে হয়েছিল যে আমাকে ছাড়ানোর জন্য বিশাল ওই অপহরণকারীদের সব গোপন তথ্য দিয়ে দেবে, কিন্তু না, বিশাল আমার থেকে বেশি তার দেশকে ভালোবাসতো। তাই বিশাল ওদের ভুল তথ্য দিয়েছে আর আমাকে ছাড়িয়ে এনেছে। আর এই কারণে রাগ হওয়ায় তুমি বিশালকে প্লেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিলে। হ্যাঁ, আমি প্লেন ক্র্যাশ করিয়েছিলাম আর প্যারাশুটে করে নিচে নেমেছিলাম। আর তারপর তুমি আমাকে ফাঁসানোর প্ল্যান করলে। কারণ আমি চেয়েছিলাম যে বিশালের খুনের আর এই সমস্ত বেইমান কাজের দায় তোমার কাঁধে চাপুক। কিন্তু তুমি কখনো স্বপ্নেও ভাবোনি যে সিআইডি কোনো না কোনো সময় সত্যিটা জানতে পারবে। তুমি এই দেশটাকে বরবাদ করতে চাইছিলে, এবার এই দেশটার আইনটাকেও দেখে নাও। ফাঁসির জন্য নিজেকে তৈরি করো তুমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.